কলিযুগের সীতাকে এক ভয়ঙ্কর রাবণ তুলে নিয়ে যায়। তখন কলিযুগের রাম অর্থাৎ বাজিরাও সিংঘাম তার স্ত্রীকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে। কিন্তু এই রাবণ রামায়ণের রাবণের থেকেও অনেক বেশি শক্তিশালী, আর তার উদ্দেশ্যও ছিল আলাদা, যে কারণে রাম তার সাথে পেরে উঠছিল না। কি ছিল রাবণের সেই গোপন উদ্দেশ্য? আর রাম কি এবার পারবে তার সীতাকে উদ্ধার করতে, নাকি এবারের রামায়ণে নতুন কিছু ঘটবে? সেটাই জানবো 2024 সালের নিউ রিলিজড মুভি সিংঘাম এগেইনের গল্প থেকে। এর প্রত্যেকটা মোড়ে থাকা টুইস্ট আর ইমোশন আপনার মন ছুঁয়ে যাবে, সাথে চোখ ধাঁধানো অ্যাকশন তো আছেই। আর এই পুরো গল্প জুড়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার আছি আপনার সাথে। তাই চলুন আর দেরি না করে কলিযুগের রামায়ণের টুইস্টগুলো জেনে আসি। গল্পের শুরুতেই আমরা বাজিরাও সিংঘামকে দেখতে পাই, যে কিনা এখন প্রমোশন পেয়ে এসএসপি হয়ে গেছে। সেই সাথে এসওজি নামের একটা কমান্ডো টিম লিড করছে, যাদের কাজ দেশ এবং দেশের বাইরের টেরোরিজমকে ধ্বংস করা। বর্তমানে তারা কাশ্মীরের বর্ডার শ্রীনগরে কাজ করছে। এদিকে সিংঘামের ওয়াইফ এখন কালচারাল মিনিস্ট্রিতে চাকরি করছে এবং তাদের ছেলে শৌর্য কলেজে পড়াশোনা করছে। তো একদিন সিংঘাম কাজ সেরে বাড়ি ফেরার পথে হঠাৎ একটা লোক বাইক নিয়ে তাকে ফলো করতে শুরু করে। লোকটা হেলমেট পরা ছিল বিধায় সিংঘাম তার চেহারা দেখতে পায় না। এরই মাঝে কয়েকটা ট্রাক এসে তার গাড়িটা ঘিরে ধরে। তারা সিংঘামের ওপর অ্যাটাক করতে শুরু করে। তখন সিংঘাম খুব সাহসিকতার সাথে তাদের সাথে ফাইট করে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর সে ওই বাইকওয়ালা লোকটাকে ধাওয়া করতে শুরু করে। শেষমেশ লোকটা ধরা পড়লে জানা যায় সে বিখ্যাত টেররিস্ট ওমর হাফিজ ছিল। সিংঘাম তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে যে তার নতুন প্ল্যান কি, সে কেন সিংঘামকে ফলো করছিল। তখন ওমর বলে, আমার কোনো প্ল্যান নেই, তবে যে প্ল্যানিং করছে তার হাত থেকে তুমি বাঁচতে পারবে না, সে এসে তোমাকে শেষ করে দেবে। তবে সিংঘাম এত ছোটখাটো হুমকিতে ভয় পাওয়ার মানুষ ছিল না, তাই সে বলে, কষ্ট করে তার আশা লাগবে না, তুমি নাম বলো, আমি নিজেই ওকে ধরে আনবো। এই কথা শুনে ওমর বলে, ওকে ছোটখাটো গুন্ডা মনে করো না, ও একটা আগুনের ঝড়। তুমি আর তোমার বন্ধুরা মিলে যেমন আমার ছেলেদেরকে মেরে ফেলেছো, সেও এসে তোমার সব কিছু শেষ করে দেবে। মূলত ওমর হাফিজ একজন বিশ্বখ্যাত গ্যাংস্টার, তার ছেলেরাও তার সাথে জড়িত ছিল, যাদেরকে সূর্যবংশী মুভিতে সিংঘাম, সূর্যবংশী আর সিম্বা মিলে মেরে ফেলেছিল। রোহিত শেট্টির মুভির ফ্যান যারা, তারা এই ক্যারেক্টারগুলো খুব ভালোভাবেই চেনেন, তাই আর আলাদা করে এক্সপ্লেন করলাম না। তো পরদিন সিংঘাম ডিফেন্স মিনিস্টারের সাথে দেখা করতে যায়। ওমরকে আটক করাতে মিনিস্টার অনেক খুশি ছিল, কিন্তু ওমরের এমন হঠাৎ এসে সিংঘামের সামনে পড়াটা দুজনের কাছেই একটু অদ্ভুত লাগছিল। তারা বুঝে গিয়েছিল ওমরের অবর্তমানে নিশ্চয়ই কেউ তার কাজগুলো চালিয়ে যাচ্ছে। সেই লোকটাকে খুঁজে বের করার জন্য মিনিস্টার একটা স্পেশাল গ্রুপ তৈরি করে, যার নাম দেওয়া হয় শিবা। সেই গ্রুপের লিডার বানিয়ে দেওয়া হয় সিংঘামকে। সেই সাথে তাকে সম্পূর্ণ পাওয়ার দিয়ে দেওয়া হয়, যাতে সে দেশের সব পুলিশকে যে কোনো সময় যে কোনো রকম অর্ডার দিতে পারে, আর তারা সেই অর্ডার ফলো করতে বাধ্য থাকবে। সিংঘামের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে ভারতে অনেক নতুন সিংঘাম তৈরি হয়েছিল, তাই মিনিস্টারের ধারণা সব সিংঘামেরা যদি একসাথে কাজ করে তাহলে ওই অচেনা শত্রুটাকে হারানো কঠিন হবে না। তো এরপর 2 বছর পার হয়ে যায়, কিন্তু সিংঘামরা সেই লোকটার কোনো খোঁজ পায় না। এদিকে আভনি একটা বড় শো হোস্ট করার দায়িত্ব পায়, যেখানে রামায়ণের ঘটনাগুলোকে রিয়েল টাইম ডকুমেন্টারির মাধ্যমে সবার সামনে প্রেজেন্ট করা হবে, যাতে নতুন প্রজন্ম সেটার সাথে রিলেট করতে পারে। এরই মাঝে সিংঘামরা একটা ড্রাগ ডিলিং এর ইনফরমেশন পায়। সে এসওজি টিমকে নিয়ে সেই ড্রাগ ভর্তি জাহাজে রেড করে কয়েকজন ডিলারকে আটক করে। এরপর দয়া তাদেরকে তাদের বসের ব্যাপারে জিজ্ঞেস করলে তারা মুখ খুলতে চায় না, তবে শেষমেশ সিংঘামের কাছে তাদেরকে মুখ খুলতে হয়। তারা জানায় তাদের বসের নাম ডেঞ্জার লঙ্কা, সে শ্রীলঙ্কা থেকে সবকিছু অপারেট করে, তবে আজ পর্যন্ত ইন্ডিয়ার কেউ তাকে দেখেনি। তামিলনাড়ুতে তার 3 জন এজেন্ট আছে, তারা ইন্ডিয়ার সব কাজকর্ম দেখাশোনা করে। এই কথাগুলো বলে ওই লোকগুলো সিংঘামকে সতর্ক করে দেয় যে ডেঞ্জার লঙ্কা খুবই ভয়ঙ্কর মানুষ, তাকে ধরাটা মোটেও সহজ নয়। কিন্তু সিংঘামের কাছে আসলে কঠিন বলতে কিছুই ছিল না, তাই সে তৎক্ষণাৎ তামিলনাড়ুর এএসপি শক্তিকে ওই লোকগুলোকে পাকড়াও করতে বলে। তার কথা মতো তামিলনাড়ুর লেডি সিংঘাম পৌঁছে যায় এক মন্দিরে এবং সেখান থেকে ওই 3 জনকে ধরে থানায় নিয়ে আসে। ছেলেগুলো শক্তিকে টাকার লোভ দেখিয়ে তাদেরকে ছেড়ে দিতে বলে, কিন্তু শক্তি রাজি হয় না।
তখন তারা হুমকি দেয় যে তাদেরকে না ছাড়লে ডেঞ্জার লঙ্কা এসে পুরো পুলিশ স্টেশন ধ্বংস করে দেবে, কিন্তু শক্তি তাদের হুমকিতেও ভয় পায় না। এরপর রাতে সে একটা কাজে বাইরে গেলে সত্যি সত্যি ডেঞ্জার লঙ্কা তার দলবল সহ থানায় হাজির হয়। তারা প্রথমে থানায় আগুন লাগিয়ে দেয়, এরপর ভেতরে ঢুকে সবাইকে নির্মমভাবে কুপিয়ে মারে। তারপর তার লোকদেরকে ছাড়িয়ে সেখান থেকে নিয়ে যায়। পরদিন শক্তি বিষয়গুলো জানতে পেরে ভীষণ ভেঙে পড়ে। তখন সিংহাম গিয়ে তাকে সামলায় এবং তাকে কেসের দিকে মনোযোগ দিতে বলে। এদিকে আভনিদের শোতে একটা সমস্যা হয়। তারা রামায়ণের গল্পের সাথে মিলিয়ে রামেশ্বরমের কিছু ফুটেজ কালেক্ট করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ডিলিট হয়ে গেছে, যে কারণে আভনি তার অ্যাসিস্ট্যান্ট মৃগিয়াকে নিয়ে রামেশ্বরমে গিয়ে আবারও ফুটেজ শুট করার সিদ্ধান্ত নেয়। তবে সিংহামের কাছে ব্যাপারটা ভালো লাগছিল না, কারণ রামেশ্বরম তামিলনাড়ুর খুব কাছে, তো সেখানে যে কোনো সমস্যা হতে পারে। তাই সে প্রোটেকশনের জন্য দয়াকেও সাথে পাঠিয়ে দেয়। সেখানে পৌঁছে আভনি ভিডিও শুট করে তার টিমকে পাঠিয়ে দেয়। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় রাতটা রামেশ্বরমে কাটিয়ে পরদিন ফিরবে। সেই সন্ধ্যায় আভনিরা সবাই একটা বড় মন্দিরে ঘুরতে গিয়েছিল। এমন সময় হঠাৎ মৃগিয়া তাকে ফোন করে বলে, ম্যাম, আমার গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে গেছে, আমি কালাম হাউসের পেছনে আছি, একটু দয়াকে পাঠাবেন প্লিজ। কালাম হাউস মন্দিরের বেশ দূরে ছিল, তাই দয়া একজন কনস্টেবলকে আভনির সাথে রেখে মৃগিয়াকে আনতে চলে যায়। এরপর আভনি চা খেতে চাইলে কনস্টেবল তার জন্য চা আনতে চলে যায়। ঠিক সেই সময় দেখা যায় ডেঞ্জার লঙ্কা আভনির পাশেই বসা। সে আভনির সামনে গিয়ে তাকে বলে, তোমার হাজবেন্ড যাকে ভয় পাচ্ছে আমিই সেই লোক। এই কথা শুনে আভনি ভীষণ ভয় পেয়ে যায়। সে ডেঞ্জার লঙ্কার হাত থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ডেঞ্জার লঙ্কা তাকে কিডন্যাপ করে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দয়া কালাম হাউসের পেছনে গিয়ে দেখে সেখানে কেউ নেই। তখন সে বুঝে যায় তাদেরকে ট্র্যাপ করা হচ্ছে। নিশ্চয়ই মৃগিয়া ডেঞ্জার লঙ্কার সাথে জড়িত, তাই সে তৎক্ষণাৎ পৌঁছে যায় মন্দিরে। সেখানে গিয়ে দেখে ডেঞ্জার লঙ্কা অলরেডি আভনিকে নিয়ে বেরিয়ে গেছেন। সে আভনিকে বাঁচানোর জন্য রওনা হয়। সৌভাগ্যবশত কিছু দূর গিয়েই সে আভনিদের দেখা পেয়ে যায়। তাকে দেখেই ডেঞ্জার লঙ্কার লোকেরা তার উপর অ্যাট্যাক করে। তবে দয়া কম যায় না, সে একাই তাদের সাথে ফাইট করতে শুরু করে। ফাইট করতে করতে সুযোগ বুঝে সে দরজা ভেঙে আভনিকে বের করে আনে এবং সেখান থেকে পালিয়ে যেতে বলে। এমন সময় হঠাৎ পেছন থেকে কেউ একজন এসে তার মাথায় আঘাত করে। দয়া তখন দুর্বল হয়ে পড়লে সবাই একসাথে তার উপর অ্যাটাক করতে শুরু করেন। এদিকে আভনি তখন জঙ্গলের রাস্তা দিয়ে পালাচ্ছিল, আর দয়া ডেঞ্জার লঙ্কার লোকেদেরকে আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু একটা পর্যায়ে তার অবস্থা এতই খারাপ হয়ে পড়ে যে তার পক্ষে আর উঠে দাঁড়ানোই সম্ভব হয় না। সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন ডেঞ্জার লঙ্কা আভনিকে তাড়া করে। ঠিক সেই সময় এসিপি সত্য হঠাৎ সেখানে উপস্থিত হয় এবং তার অসাধারণ ফাইটিং স্কিলের মাধ্যমে আভনিকে বাঁচিয়ে নেয়। শুধু তাই নয়, সে আভনিকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসে। তখন সত্যর মা আভনিকে জানায় যে সত্য সিংহামের অনেক বড় ফ্যান। সিংহামকে সে রামের মতো ভক্তি করে, আর তার স্বপ্ন লক্ষণের মতো রামের সঙ্গী হওয়া। এসব কথা বলতে বলতেই হঠাৎ ডেঞ্জার লঙ্কা তার লোকজন নিয়ে সেখানেও পৌঁছে যায়। তারা সত্যর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। বুঝলাম না, আগুন লাগানো কি এই লোকটার সিগনেচার নাকি? তাহলে তো আগ্নি মুভির ফায়ার ফাইটারদের খবর দিতে হয়। বাই দ্য ওয়ে, এই বছরেই মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ মুভি আগ্নির এক্সপ্লেনেশন কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সেটাও দেখে আসার জন্য অনুরোধ থাকলো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ফিরে যাই আজকের গল্পে। আগুন লাগানোর পর সত্যর বাড়ির সবাই একজোট হয়ে ডেঞ্জার লঙ্কার লোকেদের সাথে ফাইট করতে শুরু করে। তারা প্রত্যেকেই সাউথ ইন্ডিয়ার ট্রেডিশনাল মার্শাল আর্টে এক্সপার্ট ছিল, তাই ডেঞ্জার লঙ্কার লোকেরা তাদের সামনে টিকতে পারছিল না। কিন্তু সত্যি বলতে ডেঞ্জার লঙ্কার লোকগুলো আসলে কোনো মানুষ ছিল না, তারা মানুষ রূপে এক একটা শয়তান ছিল। তারা নির্দয়ভাবে সত্যর লোকেদেরকে খুন করতে শুরু করে। সেটা দেখে সত্যর মা একটা মেয়ের সাথে আভনিকে পেছনের দরজা দিয়ে বের করে দেয় এবং তারা সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু সেখানেও ডেঞ্জার লঙ্কা তার লোকজন নিয়ে পৌঁছে যায়। সে আভনির সামনে থাকা মেয়েটাকে গুলি করতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটা বাঁচার জন্য একটু নিচু হলেই গুলিটা গিয়ে লাগে আভনির গায়ে। এটা দেখে ডেঞ্জার লঙ্কা বেশ ঘাবড়ে যায়, কারণ সে খুব ভালো করেই জানত আভনির কিছু হয়ে গেলে সিংহাম তাকে ছাড়বে না। তাই সে দ্রুত আভনিকে কোলে তুলে নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়, যাতে সেখানে আভনিকে ভালো ট্রিটমেন্ট দিতে পারে। এদিকে সত্যদের আটকানোর জন্য ডেঞ্জার লঙ্কা তার কিছু লোককে সেখানে রেখে গিয়েছিল, যার কারণে সত্যরা ডেঞ্জার লঙ্কার পেছনে যেতে পারে না। সেই লোকগুলোর মধ্যে একজন সত্যর পিঠে আঘাত করে তাকে দুর্বল করে ফেলে
এরপর তাকে অনেক মারধর করে। তারা যখন সত্যকে একেবারে মেরেই ফেলছিল তখনই সেখানে সিংহাম পৌঁছে যায়। তাকে দেখে সত্যর মধ্যে আবারও কনফিডেন্স জেগে ওঠে। সে আর সিংহাম মিলে ওই লোকগুলোকে কুপোকাত করে ফেলে। তবে সত্য আর দয়ার অবস্থা দেখে সিংহাম অনেক ভেঙে পড়েছিল। এমন সময় তার কাছে ডেঞ্জার লঙ্কার ফোন আসে। তখন জানা যায় ডেঞ্জার লঙ্কা আসলে ওমর হাফিজের নাতি জুবায়ের হাফিজ। সে নিজের বাবা এবং চাচার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এসব করছে। সে সিংহামকে বলে, তুমি যদি আপনিকে পেতে চাও তাহলে ওমর হাফিজ এবং নিজের সঙ্গীদেরকে নিয়ে শ্রীলঙ্কা চলে এসো। এই কথা শুনে সিংহাম নিজেই শ্রীলঙ্কা যেতে চায়, কিন্তু জুবায়ের তাতে রাজি হয় না, কারণ শ্রীলঙ্কা গেলেই তো সে সিংহামকে মেরে ফেলবে, আর তখন সিংহামের সঙ্গীরা জুবায়ের পেছনে পড়ে যাবে। তাই সে বলে, তুমি যদি একান্তই আপনির খোঁজ জানতে চাও তাহলে আগে তোমার সবচেয়ে ফেভারিট শিষ্যকে পাঠাতে পারো। সেটা শুনে সিংহাম বুঝে যায় জুবায়ের সিম্বার কথা বলছে, কারণ সিম্বা সিংহামের কারণেই অনৈতিক রাস্তা থেকে ফিরে এসেছিল, যে কারণে সিংহাম তাকে একটু বেশি ভালোবাসত। তার ক্যারেক্টার অনেকটা রামভক্ত হনুমানের মতো। যাই হোক, সিংহাম তখন সত্যদের হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে সরাসরি চলে যায় সিম্বার সাথে দেখা করতে। সেখানে গিয়ে তাকে সবকিছু খুলে বললে সিম্বা তৎক্ষণাৎ শ্রীলঙ্কা যাওয়ার জন্য রাজি হয়ে যায়। যদিও সিংহামের একটু টেনশন হচ্ছিল, কারণ জুবায়ের যে কতটা ভয়ঙ্কর সেটা সিংহাম বুঝে গিয়েছিল। তাই সে সিম্বাকে একা পাঠাতে একটু ভয় পাচ্ছিল, কিন্তু সিম্বা তাকে আশ্বস্ত করে যে সে সব কিছু সামলে নেবে। এরপর সিংহাম তাকে নিয়ে যায় হেডকোয়ার্টারে সবকিছু প্ল্যান করার জন্য। জুবায়ের সিংহামকে বলেছিল সিম্বাকে একা পাঠাতে। শ্রীলঙ্কা এয়ারপোর্টে নামলে জুবায়েরের লোকেরা তাকে রিসিভ করবে। তো সেই অনুসারে সিংহামরা প্ল্যান করে যে জুবায়েরের লোকেরা যখন সিম্বাকে রিসিভ করতে আসবে তখন তারা স্যাটেলাইটের মাধ্যমে সিম্বার লোকেশন ট্র্যাক করবে। অন্যদিকে সিংহাম সমুদ্রপথে পৌঁছে যাবে শ্রীলঙ্কা। এরপর সিম্বার লোকেশন ফলো করতে করতে জুবায়েরের কাছে পৌঁছে যাবে। সেই প্ল্যান অনুযায়ী পরদিন সিম্বা শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়। তখন সিংহাম তার টিমকে শ্রীলঙ্কায় থাকা তাদের র এজেন্টদেরকে অ্যাক্টিভ করে দিতে বলে। তারপর নিজেও রওনা হয়ে যায় শ্রীলঙ্কার উদ্দেশ্যে। তবে ওয়াটার বর্ডার কাছে হওয়ার কারণে সিংহাম সিম্বার আগেই সেখানে পৌঁছে যায়। তখন কয়েকজন র এজেন্ট তাকে রিসিভ করে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা হয়, কারণ সিম্বার পৌঁছাতে তখনও অনেকটা সময় বাকি ছিল। তো সিম্বা সেখানে পৌঁছানোর পর জুবায়েরের লোকেরা তাকে একটা গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। তখন দুজন এজেন্ট তাদেরকে ফলো করছিল। কিছু দূর যাওয়ার পর জুবায়েরের লোকেরা একটা টানেলের ভেতর ঢুকে পড়ে এবং সেখান থেকে বেরোনোর সময় তারা একই রকম 4টা গাড়ি নিয়ে বের হয়। এতে করে এজেন্টরা কনফিউজড হয়ে যায় আর তারা সেখান থেকে একটা গাড়ি ফলো করতে শুরু করে। কিন্তু কিছু দূর যেতে না যেতে গাড়ি ঠিক করার বাহানায় জুবায়েরের লোকেরা তাদের পথ আটকে দেয়। এদিকে আমরা আভনিকে দেখতে পাই। তার বডি থেকে গুলিটা বের করে ফেলা হয়েছে, তাই সে এখন যথেষ্ট সুস্থ। মৃজ্ঞা তার দেখাশোনা করছে। তখন আভনি তাকে জিজ্ঞেস করে, তুমি এসব কেন করলে? টাকার জন্য? তখন জুবায়ের এসে তাকে বলে, সবকিছু টাকার জন্য হয় না, আর উনিও মৃজ্ঞা নয়, ওনার নাম ইকরা হাফিজ, উনি আমার চাচি। মূলত শোয়ের ওই ফুটেজটা মৃজ্ঞাই ডিলিট করেছিল যাতে আভনি রামেশ্বরমে আসতে বাধ্য হয়। তবে এসব শোনার পরেও আভনির মনে একটুও ভয় কাজ করছিল না। তার কনফিডেন্স ছিল যে সিংহাম কখনো ভুল করতেই পারে না, আর সে ঠিক আভনিকে বাঁচাতে আসবে। অন্যদিকে সিংহাম তার টিমের সাহায্যে স্যাটেলাইটের মাধ্যমে সিম্বাকে ফলো করছিল, কিন্তু হঠাৎ করে স্যাটেলাইটের কানেকশন ডিসেবল হয়ে যায়। কেউ কিছুই বুঝে উঠতে পারছিল না, তারা কোনোভাবে সিংহামের লোকেশন জানতে পারছিল না। কিছুক্ষণ পর তারা কানেকশন ফিরে পায়, কিন্তু ততক্ষণে সিম্বাকে তারা হারিয়ে ফেলেছিল। এরই মাঝে জুবায়েরের লোকেরা সিম্বাকে নিয়ে পৌঁছে যায় তাদের আস্তানায়, কিন্তু বেচারার চোখ মুখ ঢাকা থাকার কারণে সে ওই জায়গার লোকেশনটা বুঝতে পারে না। সেখানে পৌঁছেই সে সবার আগে আভনির সাথে দেখা করে। আভনিকে সুস্থ দেখে সে ভীষণ খুশি হয়। আভনিও তাকে দেখে একটু স্বস্তি পায়। জুবায়েররা যেহেতু কেউ মারাঠি বুঝতো না, তাই সিম্বা মারাঠিতে আভনিকে জানিয়ে দেয় সিংহাম চলে এসেছে এবং খুব দ্রুত এখানেও পৌঁছে যাবে। এই কথা শুনে আভনি অনেক খুশি হয়। এরপর সিম্বা বাইরে বেরিয়ে জুবায়েরকে দেখতে পায়। সে জুবায়েরকে নানা কথায় ভুলিয়ে রাখে আর মনে মনে ভাবে, সিংহামের তো এতক্ষণে চলে আসার কথা, তাহলে সে আসছে না কেন? তার এটাও ভয় লাগছিল যে জুবায়ের হয়তো তাকে মেরে ফেলবে, তাই সে খুব কৌশলে জুবায়েরের সামনেই একটা গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তখন জুবায়েরের লোকেরাও তাকে ধাওয়া করতে থাকে। সিম্বা তাদের হাত থেকে বাঁচার জন্য গোডাউনের ভেতর দিয়ে ঘুরতে শুরু করে।
তখন গাড়ির ভেতরে থাকা গ্যাসের সিলিন্ডারগুলো নিচে পড়ে ব্লাস্ট হতে থাকে। ঘটনাক্রমে সেই ব্লাস্ট চোখে পড়ে সিংঘামের টিমের। তারা বুঝে যায় এই কাজ তো সিম্বা ছাড়া আর কারো হতে পারে না। তাই তারা বিষয়টা সিংঘামকে জানালে সিংঘাম রওনা হয় ওই লোকেশনের উদ্দেশ্যে। ততক্ষণে সিম্বা ওই জায়গা থেকে বেরিয়ে পালাতে শুরু করে। পথে একটা বিয়ের বাড়ি দেখে সে বিয়ের বাড়িতে ঢুকে যায়। তখন তার পেছন পেছন জুবাইরের লোকেরাও ঢুকে পড়ে। তবে বিয়ে বাড়িতে যেন কোনো ঝামেলা না হয় তাই দুই পক্ষই শান্ত ছিল। একজন লুকোনোর চেষ্টা করছিল, বাকিরা ধরার চেষ্টা করছিল। এরপর সুযোগ বুঝে সিম্বা যখন সেখান থেকে পালাতে চায় তখনই জুবাইরের লোকেরা তার উপর অ্যাটাক করে। সৌভাগ্যবশত সিংঘাম তখনই সেখানে পৌঁছে গিয়ে সিম্বাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুজন মিলে ওই লোকগুলোর সাথে ফাইট শুরু করে। অনেকক্ষণ ফাইট করার পর তারা লোকগুলোকে হারিয়ে দেয়। কিন্তু ততক্ষণে বিয়ে বাড়ির অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল। তাই সিম্বা গিয়ে বড়বউকে বলে, আপনারা চিন্তা করবেন না, আমরা ইন্ডিয়াতে ফিরে আপনাদের জন্য ফ্রিতে হানিমুন প্যাকেজের ব্যবস্থা করব। তার কথা শুনে বিয়ের বাড়ির লোকেরা হতবাক হয়ে যায়। তখন সিম্বা আর কথা না বাড়িয়ে সিংঘামের সাথে সেখান থেকে বেরিয়ে আসে। এরই মাঝে ওমরকেও ছেড়ে দেওয়া হয় আর তাকে নিয়ে কয়েকজন অফিসার শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আরেকদিকে সিম্বা সিংঘামকে নিয়ে জুবাইরের আস্তানার উদ্দেশ্যে যেতে শুরু করে। কিন্তু সমস্যা হচ্ছে তাড়াহুড়োর কারণে আগেরবার সে ঠিকঠাক লোকেশনটা বুঝতে পারেনি। তবুও কোনো মতে তারা সেই লোকেশনে পৌঁছে যায়। কিন্তু পৌঁছানো মাত্রই জুবাইর আহত আভনিকে তাদের সামনে এনে দাঁড় করায়। আর সেই সুযোগে জুবাইরের কয়েকজন লোক এসে তাকে চেপে ধরে। সিংঘাম তখন ওই লোকগুলোকে টেনে নিয়েই আভনির দিকে এগোতে শুরু করে। তার শক্তির সাথে ওই লোকগুলো পেরে উঠছিল না। সে আভনির কাছে যাওয়া মাত্রই আভনি তাকে জড়িয়ে ধরে। এরপর জুবাইর তাদের তিনজনকে ধরে নিয়ে গিয়ে একটা গোডাউনের ভেতর আটকে রাখে। সিংঘাম চাইলে তাকে বাধা দিতে পারত, কিন্তু সে তেমনটা করে না, কারণ তার অন্য প্ল্যানিং ছিল। এখন রাম এবং হনুমান যখন সীতাকে বাঁচাতে লঙ্কায় পৌঁছেই গেছে, তখন বানর সেনাও তো আসবে নাকি। তাই সকাল হতে না হতেই ওমর হাফিজকে নিয়ে সত্য আর শক্তি সেখানে পৌঁছে যায়। তারা একটা গাড়ি নিয়ে খুব স্টাইলের সাথে এন্ট্রি করে এবং জুবাইরের লোকেদের ওপর অ্যাটাক করতে থাকে। অন্যদিকে সিম্বা আর সিংঘাম বাকিদের সাথে ফাইট করে যাচ্ছিল, কিন্তু এখনও একজন মানুষ মিসিং আছে। যাই হোক, এরই মাঝে জুবাইর আভনিকে ছেড়ে দেয় আর তাকে সিংঘামের কাছে যেতে বলে। আভনি দৌড়ে সিংঘামের কাছে যেতে গেলে একটা ট্রাক দ্রুত গতিতে ধেয়ে আসে তাকে পিষে দেওয়ার জন্য। সিংঘাম সেটা দেখে অনেক ভয় পেয়ে যায়। এমন সময় হেলিকপ্টার থেকে বোমা মেরে ওই ট্রাকটাকে উড়িয়ে দেওয়া হয়। তখন সবাই ওপরে তাকালে দেখে গল্পের লাস্ট অ্যাট্রাকশন এবং সিংঘামের আর এক সঙ্গী সূর্যবংশী সেখানে পৌঁছে গেছে। এরপর তারা 5 জন আভনিকে ঘিরে ধরে প্রোটেক্ট করতে শুরু করে, ঠিক যেমনটা রামায়ণে সীতাকে প্রোটেক্ট করা হয়েছিল। এরপর সুযোগ বুঝে তারা আভনিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। আভনি সেখান থেকে বেরিয়ে গেলে সবাই জুবাইরের পেছনে উঠে পড়ে লাগে। সেটা দেখে জুবাইর একটা গাড়ি নিয়ে পালাতে শুরু করে। তবে কিছু দূর যাওয়ার পর একটা মন্দিরের সামনে গিয়ে সিংঘাম তাকে ধরে ফেলে। তখন তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। দুজনেই সমানে সমান প্রতিদ্বন্দ্বিতা করে, তবে শেষমেশ সিংঘামের জয় হয়। এরই মাঝে এসওজি টিমের লোকেরা সেখানে পৌঁছে জুবাইরকে অ্যারেস্ট করে। সিংঘাম চাইলেই তাকে মেরে ফেলতে পারত, কিন্তু সে এমনটা করতে চাচ্ছিল না। সে জুবাইরকে ইন্ডিয়াতে নিয়ে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে যাচ্ছিল, কিন্তু জুবাইর এতে রাজি ছিল না। মাথা নত করে শাস্তি গ্রহণ করার থেকে তার কাছে মৃত্যু ভালো ছিল। তাই সে এসওজির একজনের বন্দুক কেড়ে সিংঘামের ওপর গুলি চালাতে যায়। আর তখনই সিংঘাম মন্দিরের একটা পতাকা তুলে বল্লমের মতো তার দিকে ছুঁড়ে মারে, আর সেটা জুবাইরের বুক পিঠ চিরে বেরিয়ে যায় এবং সে মারা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত কিছুর মধ্যে ওমর কোথায়? আসলে ওমরকে প্লেন থেকে নামতেই দেওয়া হয়নি। জুবাইরকে শেষ করার পর ওমরকে আবারও ওই প্লেনে করেই ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। সবশেষে আভনি নিজেকে বাঁচানোর জন্য সূর্যবংশীকে ধন্যবাদ জানায়। সেটা দেখে সিংঘাম একটু জেলাস হয়ে যায়, কারণ কষ্ট তো সব থেকে বেশি সেই করেছে। তখন সূর্যবংশী সিংঘামকে বলে, দেখেছো, যখন নিজে কষ্ট করার পর বউ যখন অন্য কাউকে ধন্যবাদ জানায় তখন কেমন লাগে। আসলে সূর্যবংশী মুভিতে সূর্যবংশী অনেক কষ্ট করে তার ওয়াইফকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করে, কিন্তু তার ওয়াইফ ধন্যবাদ জানায় সিংঘামকে, কারণ সিংঘাম সূর্যবংশীর সাথে ছিল। তাই আজকে আভনি সেটা শোধ তুলে দিল। এদিকে সত্য আর সিম্বা বসে কথা বলছিল। সিম্বা সত্যকে বলে, তোমার আর আমার মধ্যে না একদিকের মিল আছে, আমরা দুজনেই অনাথ। এই কথা শুনে আভনি বলে, কে বলেছে তোমরা অনাথ? রামের মতো ভাই আছে, সীতার মতো ভাবি আছে, ভালো এতগুলো বন্ধু আছে, তাছাড়া এখন তো আমাদের পরিবার আরো বাড়ছে। এই কথা শুনে সিম্বা আর সত্য খুশি হয়ে যায় এবং গল্পটা এখানেই শেষ হয়ে যায়।
একেবারে শেষে এসে দেখা যায় সিংঘাম তার অফিসে বসে কিছু একটা কাজ করছিল। এমন সময় পেছন থেকে দাবাংয়ের চুলবুল পান্ডে বলে ওঠে, ওয়েলকাম করবে না? ওয়েল, এটা একটু দাবাং স্টাইলে বলি, স্বাগত নেই করোগে হামারা। তো এখান থেকে আইডিয়া করা যায় যে রোহিত শেট্টির পরের মুভিগুলোতে হয়তো অন্যান্যদের সাথে চুলবুল পান্ডেকেও দেখা যাবে। আজকের মুভিটার প্রত্যেকটা অংশই রামায়ণের সাথে মিল করে বানানো হয়েছে, যে কারণে প্রত্যেকটা পার্টেই আভনির সেই রামায়ণের অংশগুলোকে দেখানো হয়ে থাকে। শেষমেশ আভনির শো এবং মুভির একটা হ্যাপি এন্ডিং হয়। সত্যি বলতে গল্পটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া এর মাথা নষ্ট করা অ্যাকশন নিয়ে স্পেশালি কিছু নাই বা বললাম। আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এমন সব এক্সাইটিং মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।